বড় হয়ে তোমার কোনো কাজ নাও জুটতে পারে। 2050 সালে চাকরির বাজার কেমন হবে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। সাধারণত এ ব্যাপারে সবাই একমত যে যন্ত্র শিক্ষণ এবং রোবট কর্মক্ষেত্রের প্রতিটি ধারাই বদলে দেবে, দই তৈরি থেকে শুরু করে যোগব্যায়াম শেখানো পর্যন্ত। যদিও পরিবর্তনের সেই ধরন এবং এর প্রভাব সম্পর্কে পরস্পর বিরোধী নানা দৃষ্টিভঙ্গি রয়েছে। কারো কারো বিশ্বাস মাত্র 2-1 দশকের মধ্যেই কোটি কোটি মানুষ অর্থনৈতিকভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়বে। অন্যদের মতে স্বয়ংক্রিয় যান্ত্রিকীকরণের ফলে এক পর্যায়ে নতুন নতুন কর্মসংস্থান এবং সবার জন্য বৃহত্তম সমৃদ্ধির সুযোগ তৈরি হবে। তাহলে কি আমরা ভয়ানক কোনো বৈপ্লবিক পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছেছি, নাকি এ জাতীয় পূর্বাভাসগুলো কেবলই নতুন প্রযুক্তি ভীতির ফলে জন্ম নেয়া উন্মাদনার আরেকটা ভিত্তিহীন উদাহরণ? সেটা অবশ্য বলা কঠিন। স্বয়ংক্রিয় যান্ত্রিকীকরণের ফলে ব্যাপক বেকারত্বের সৃষ্টি হবে এমন আশঙ্কার উদ্ভব ঘটেছিল 19 শতাব্দীতে, যদিও এখনো পর্যন্ত আদৌ তা ঘটেনি। কিন্তু বিপ্লবের শুরু থেকেই যন্ত্রের কারণে হারানো প্রতিটি কাজের বিপরীতে অন্তত একটি হলেও নতুন কাজ সৃষ্টি হয়েছে এবং জীবনযাত্রার গড়মানও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবার যে ব্যাপারটা ভিন্ন এবং যন্ত্রশিক্ষণ সত্যিকারের অর্থেই বড় ধরনের একটি পরিবর্তন ঘটাবে এমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। মানুষের দুই ধরনের সক্ষমতা রয়েছে, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক। অতীতে যন্ত্রের সঙ্গে মানুষের প্রতিবন্ধিতা ছিল মূলত স্বাভাবিক শারীরিক সক্ষমতার বিষয়। অন্যদিকে বুদ্ধিমত্তা বিবেচনায় যন্ত্রের চেয়ে মানুষ বহুলাংশে সুবিধাজনক অবস্থানে ছিল। কৃষি এবং শিল্পক্ষেত্রের যান্ত্রিক কাজগুলো স্বয়ংক্রিয় হওয়ায় নতুন নতুন সেবাভিত্তিক কাজের আবির্ভাব ঘটেছিল, যেগুলো সম্পাদনের জন্য প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক দক্ষতা শুধু মানুষেরই ছিল। শিক্ষণ, বিশ্লেষণ, যোগাযোগ এবং সর্বোপরি মানবীয় অনুভূতির উপলব্ধি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আরও অনেক ক্ষেত্রেই মানুষকে ছাড়িয়ে যেতে শুরু করেছে, এমনকি মানবীয় অনুভূতি উপলব্ধির ক্ষেত্রেও। বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক সক্ষমতার বাইরে তৃতীয় কোনো কর্মক্ষেত্রের কথা আমাদের জানা নেই, যেখানে মানুষ সবসময়ই সুবিধাজনক একটি অবস্থান অক্ষুণ্ণ রাখবে। এটা উপলব্ধি করা জরুরি যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব মানে কেবল আরও বেশি দ্রুতগতির এবং আরও বেশি বুদ্ধিমান কম্পিউটার নয়। প্রাণীবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবনগুলোরও এক্ষেত্রে ভূমিকা রয়েছে। মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও পছন্দগুলোর পেছনে কাজ করা জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে আমরা যত ভালো বুঝতে পারব, কম্পিউটারও আমাদের আচরণ বিশ্লেষণ, সিদ্ধান্ত অনুমান এবং মানব গাড়ি চালক, ব্যাংকার ও আইনজীবীদের প্রতিস্থাপনে তত বেশি দক্ষ হয়ে উঠবে। গত কয়েক দশকে স্নায়ুবিজ্ঞান এবং আচরণগত অর্থনীতির মতো ক্ষেত্রসমূহে গবেষণার ফলে বিজ্ঞানীরা মানুষকে কবজা করতে এবং বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন। দেখা গেছে খাবার বাছাই থেকে শুরু করে সঙ্গী নির্বাচনের মতো আমাদের যাবতীয় ভালো লাগা বা না লাগার ব্যাপারগুলো কোনো রহস্যময় স্বাধীন ইচ্ছার ফলাফল নয়, বরং সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে কোটি কোটি স্নায়ু দ্বারা হিসাবকৃত সম্ভাবনার ফলাফল। গর্ব করে বলা মানব অন্তর্জ্ঞান বাস্তবে আসলে এক প্রকার প্যাটার্ন শনাক্তকরণ। একজন ভালো ড্রাইভার, ব্যাংকার বা আইনজীবীর ট্রাফিক, বিনিয়োগ বা দেন দরবার সম্পর্কিত কোনো জাদুকারী অন্তর্জ্ঞান নেই, বরং তারা বারংবার সংঘটিত হতে থাকা ঘটনাগুলোর মধ্যে কিছু সাদৃশ্য শনাক্ত করে অসতর্ক পথচারী, অযোগ্য ঋণগ্রহীতা ও অসাধু প্রতারকদের চিহ্নিত করার এবং এড়িয়ে চলার চেষ্টা করেন। এটাও দেখা যায় যে মানব মস্তিষ্কের জৈব রাসায়নিক অ্যালগোরিদম যথেষ্ট নিখুঁত নয়। এটি নির্ভর করে অভিজ্ঞতার আলোকে সমাধান পদ্ধতি, চটজলদি এবং সেকেলে সংযোগসমূহের উপর, যেগুলো আফ্রিকান সাভানার জন্য উপযুক্ত, শহুরে জঙ্গলে নয়। স্বাভাবিকভাবেই তাই ভালো ড্রাইভার, ব্যাংকার ও আইনজীবীরাও মাঝে মাঝে নির্বাধের মতো ভুল করে বসেন।
তার মানে হলো যে কাজগুলোতে অন্তর্জ্ঞান প্রয়োজন বলে মনে করা হয় সেগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে ছাড়িয়ে যেতে পারে। মানবাত্মার দুর্বোধ্য অনুমান সক্ষমতার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পাল্লা দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে মনে হয়। কিন্তু সত্যি যদি সম্ভাবনা নিরূপণ এবং প্যাটার্ন শনাক্তকরণের ক্ষেত্রে স্নায়বিক নেটওয়ার্কের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা হয়, সেটা হয়তো অনেক ভীতিকর হবে। অন্যদের সম্পর্কে অন্তর্জ্ঞান প্রয়োজন হয়, বিশেষত এমন সব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ভালো করতে পারে। কিছু কিছু কাজ, যেমন জনবহুল রাস্তায় গাড়ি চালানো, অপরিচিত মানুষকে টাকা ধার দেওয়া বা ব্যবসায়িক চুক্তির দেন দরবার করা, এসব ক্ষেত্রে অন্যদের অনুভূতি ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে বোঝার সক্ষমতার প্রয়োজন হয়। বাচ্চাটি কি রাস্তায় নেমে পড়বে? স্যুট পরা এই লোকটা কি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার পরিকল্পনা করছে? এই উকিল লোকটা যা হুমকি দিলেন তা কি সত্যি নাকি মিথ্যা ভয় দেখাচ্ছেন? এ ধরনের অনুভূতি ও আকাঙ্ক্ষাকে যতদিন পর্যন্ত বিমূর্ত সত্তার কাজ বলে ভাবা হতো, ততদিন এটা নিশ্চিত মনে করা হতো যে কম্পিউটার কখনোই মানব চালক, ব্যাংকার বা আইনজীবীদের জায়গা নিতে পারবে না। কারণ কম্পিউটার কিভাবে দৈব প্রক্রিয়ায় সৃষ্ট মানব সত্তাকে বুঝতে সক্ষম হবে? কিন্তু এই অনুভূতি ও আকাঙ্ক্ষাগুলি যদি কেবলই জৈব রাসায়নিক অ্যালগোরিদম হয়ে থাকে, তাহলে কম্পিউটারের পক্ষে এই অ্যালগোরিদমগুলোর অর্থ না বোঝার কোনো কারণ নেই, এবং সেটা যে কোনো হোমোসেপিয়েন্সের থেকে আরও ভালোভাবে। একজন পথচারীর উদ্দেশ্য বুঝতে চাওয়া কোনো চালক, একজন সম্ভাব্য ঋণগ্রহীতার বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করতে চাওয়া কোনো ব্যাংকার, কিংবা সমঝোতার টেবিলে অন্যদের মনোভাব মাপতে চাওয়া কোনো আইনজীবী জাদুবিদ্যার উপর নির্ভর করেন না, বরং তাদের অজান্তেই তাদের মস্তিষ্ক অন্যদের মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বরের ওঠানামা, হাতের নড়াচড়া এবং এমনকি শারীরিক গন্ধ বিশ্লেষণ করেও জৈব রাসায়নিক প্যাটার্নটি শনাক্ত করতে থাকে। প্রয়োজনীয় সেন্সরে সজ্জিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা একজন মানুষের থেকেও এই কাজগুলো আরও সঠিক এবং নির্ভরযোগ্যভাবে করতে সক্ষম হবে। কাজ হারানোর হুমকি তাই কেবল তথ্য প্রযুক্তির উত্থানেরই ফলাফল নয়, এর উত্থান তথ্য প্রযুক্তির সাথে জৈব প্রযুক্তির মিলিত প্রবাহ থেকে। ফাংশনাল MRI স্ক্যানার থেকে শ্রম বাজারের পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও কয়েক দশকের মধ্যেই সেটা অতিক্রম করা সম্ভব। মস্তিষ্কের বিশেষ স্নায়বিক অংশ তথা অ্যামিগডালা এবং সেরেবেলাম সম্পর্কে মস্তিষ্ক বিজ্ঞানীরা আজ যা শিখছেন, তার ফলে হয়তো 2050 সালের মধ্যে মানব মনোরোগ বিশেষজ্ঞ ও মানব দেহরক্ষীরা কম্পিউটারের কাছে হার মানবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল মানুষকে কবজা করার এবং এখনও পর্যন্ত শুধু মানুষের আয়ত্তে থাকা দক্ষতাগুলোতে মানুষকে ছাড়িয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করছে না, মানুষের সাধ্যাতীত অতুলনীয় কিছু সক্ষমতাও এটি অর্জন করেছে, যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একজন মানব কর্মীর মাঝে কেবল পরিমাণগত নয়, গুণগত পার্থক্য তৈরি করে। মানুষের সাধ্যাতীত কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ দুটি সক্ষমতা হচ্ছে আন্তঃসংযোগ এবং হালনাগাদকরণ। প্রতিটি মানুষ একটি একক ব্যক্তিসত্তা হওয়ায় তাদের একে অপরের সঙ্গে সংযুক্ত করা এবং তাদের সবার হালনাগাদ থাকা নিশ্চিত করাটা কঠিন। অন্যদিকে একটি কম্পিউটার একক কোনো সত্তা না হওয়ায় খুব সহজেই সেগুলোকে একক একটি নমনীয় নেটওয়ার্কের আওতায় আনা যায়। সমস্যাটা এখানে তাই কোটি কোটি ভিন্ন ভিন্ন রোবট দ্বারা কোটি কোটি স্বতন্ত্র মানবকর্মীর প্রতিস্থাপন নয়, বরং একটি সমন্বিত নেটওয়ার্ক দ্বারা স্বতন্ত্র মানুষের প্রতিস্থাপন ঘটতে পারে। স্বয়ংক্রিয়তা বিবেচনায় তাই একক কোনো মানব চালকের দক্ষতার সাথে একক বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তারের তুলনা করাটা ভুল। আমাদের বরং উচিত একদল স্বতন্ত্র মানুষের সাথে একটি সমন্বিত নেটওয়ার্কের সক্ষমতার তুলনা করা। উদাহরণস্বরূপ, অনেক চালকই পরিবর্তিত সব ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নন এবং প্রায়ই তারা সেসব আইন লঙ্ঘন করেন। এছাড়া প্রতিটি যানবাহনই একটি ভিন্ন সত্তা হওয়ায় দুটি গাড়ি একই সময়ে একই সংযোগস্থলের দিকে অগ্রসর হতে থাকলে ড্রাইভাররা পরস্পরের উদ্দেশ্য বুঝতে ভুল করতে পারেন এবং গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ ঘটতে পারে।
কিন্তু স্বচালিত গাড়িগুলো সব একে অন্যের সাথে সংযুক্ত হতে পারে। এরকম দুটি গাড়ি যখন একই সংযোগস্থলের দিকে অগ্রসর হতে থাকে তখন তারা পৃথক দুটি সত্তা নয়, একক একটি অ্যালগোরিদমের অংশ। তাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও সংঘাতের সম্ভাবনা একেবারেই সামান্য। এবং পরিবহন মন্ত্রণালয় কিছু ট্রাফিক আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিলে স্বচালিত সব যানবাহনগুলোকে সহজেই ঠিক একই সময়ে হালনাগাদ করা সম্ভব এবং প্রোগ্রামটি কিছু ত্রুটি দূর করলে প্রতিটি গাড়ি নতুন আইনটি অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে। একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন কোনো রোগ শনাক্ত করলে বা কোনো গবেষণাগারে নতুন কোনো ঔষধ তৈরি করলে সারা বিশ্বের সব মানব ডাক্তারকে এই অগ্রগতি সম্পর্কে অবগত করা প্রায় অসম্ভব। অন্যদিকে বিশ্বজুড়ে 1000 কোটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তার থাকলেও প্রতিটি মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে চোখের নিমিষেই সেগুলোর সবকটিকে নতুন অগ্রগতি সম্পর্কে অবগত করা সম্ভব এবং সেগুলো একে অন্যের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে নতুন রোগ বা ঔষধ সম্পর্কে তাদের প্রতিক্রিয়াও জানাতে পারে। যোগাযোগ ও হালনাগাদকরণের এই সম্ভাব্য সুবিধাগুলো এতটাই ব্যাপক যে অন্তত কিছু কিছু কাজের ক্ষেত্র মানুষের পরিবর্তে পুরোটাই কম্পিউটারের হাতে ছেড়ে দেওয়াটা হয়তো যৌক্তিক মনে হতে পারে, ব্যক্তিগতভাবে কিছু মানুষ যন্ত্রের চেয়ে ভালো করা সত্ত্বেও। আপনি হয়তো আপত্তি জানাতে পারেন, স্বতন্ত্র মানবসত্তা থেকে কম্পিউটার নেটওয়ার্কে স্থানান্তরের ফলে আমরা ব্যক্তি সত্তার সুবিধাগুলো হারিয়ে ফেলব। উদাহরণস্বরূপ, একজন মানব ডাক্তারের একটি ভুল সিদ্ধান্তের কারণে পৃথিবীর সব রোগী মারা যায় না এবং নতুন সব ঔষধের অগ্রগতিতেও তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। যদিও বাস্তবে একটি সমন্বিত কম্পিউটার সিস্টেম ব্যক্তিসত্তার সুবিধাগুলো অক্ষুণ্ণ রেখেই সংযোগ সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে। একই নেটওয়ার্কের আওতায় আপনি অনেকগুলো বিকল্প অ্যালগোরিদম চালনা করতে পারেন, যেন দূরবর্তী কোনো বনাঞ্চলে একজন রোগী তার স্মার্টফোনের মাধ্যমে শুধু নির্দিষ্ট একজন নির্ভরযোগ্য ডাক্তারের নয়, বরং প্রকৃত অর্থে শত শত ভিন্ন ভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তারের নাগাল পান। প্রতি মুহূর্তে যেগুলোর পারস্পরিক নৈপুণ্য যাচাই করা হচ্ছে। IBM ডাক্তার যা বলেছে তা আপনার পছন্দ হয়নি, কোনো সমস্যা নেই। কিলিমানজারো পর্বতের কোনো ঢালে আটকা পড়েও বিকল্প পরামর্শের জন্য সহজেই আপনি বাইডু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই সুবিধাগুলো মানব সমাজের অপরিমেয় উপকারে আসার কথা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তার কোটি কোটি মানুষকে, বিশেষ করে এখন যারা আদৌ কোনো স্বাস্থ্যসেবা পান না এমন লোকজনকে যথেষ্ট উন্নততর এবং স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে। নিজ থেকে শিখতে সক্ষম অ্যালগোরিদম ও সেন্সরের কল্যাণে অনুন্নত একটি দেশের গ্রামের একজন গরিব ব্যক্তি হয়তো তার স্মার্টফোনের মাধ্যমে অনেক উন্নততর স্বাস্থ্যসেবা উপভোগ করতে সক্ষম হবেন। বর্তমানে যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি শহরের সবচেয়ে আধুনিক হাসপাতালটিতেও পান না। একইভাবে স্বচালিত গাড়ি মানুষকে আরও উন্নততর পরিবহন সেবা প্রদান করতে পারে, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনতে পারে। বর্তমানে বছরে প্রায় 12.5 লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই দুর্ঘটনাগুলোর 90%-এরও বেশি ঘটে থাকে নিতান্তই মানবীয় ভুলের কারণে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, গাড়ি চালাতে চালাতে বার্তা আদান প্রদান, ঘুমিয়ে পড়া, রাস্তায় নজর রাখার পরিবর্তে দিবা স্বপ্নে আচ্ছন্ন হওয়া। আমেরিকার ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব মতে সেখানকার 31% মারাত্মক দুর্ঘটনা অ্যালকোহলের অপব্যবহার সংশ্লিষ্ট, 30%-এর জন্য দায়ী দ্রুতগতি এবং 21% দুর্ঘটনা ঘটে থাকে ড্রাইভারের মনোযোগের অভাবে। স্বচালিত গাড়ির ক্ষেত্রে কখনোই এমন কিছু ঘটবে না। সেগুলো নিজস্ব কিছু সমস্যা ও সীমাবদ্ধতায় ভূগোলীয় এবং কিছু কিছু দুর্ঘটনা অনিবার্য হলেও সব মানব চালিত গাড়ির পরিবর্তে কম্পিউটার চালিত গাড়ির প্রচলন ঘটালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হওয়ার সম্ভাবনা 90% হ্রাস পাবে বলে আশা করা যায়। অন্যভাবে বললে, স্বনিয়ন্ত্রিত যানবাহনের প্রচলন ঘটলে বছরে হয়তো প্রায় 10 লাখ মানুষের প্রাণ রক্ষা পাবে। শুধু মানুষের চাকরি রক্ষার জন্য তাই পরিবহন এবং স্বাস্থ্য খাতের মতো ক্ষেত্রগুলোকে স্বয়ংক্রিয় হতে না দেওয়াটা পাগলামি হবে। আর যাই হোক, শেষ পর্যন্ত যা আমাদের রক্ষা করতে হবে তা হলো মানুষ, চাকরি নয়। অনাবশ্যক চালক এবং ডাক্তাররা অন্য কোনো কাজ খুঁজে নিলেই হবে। মেশিনের মধ্যে মোজার্ট,
খুব সহসাই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কর্মক্ষেত্রের পুরোটা দখল করবে এমন সম্ভাবনা নেই। রুটিন মাফিক যে কাজগুলোতে সংকীর্ণ পরিসরে বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয় শুধু সেগুলো স্বয়ংক্রিয় হবে, কিন্তু একই সাথে বহুমাত্রিক দক্ষতার প্রয়োজন পড়ে এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এমন অপেক্ষাকৃত কম রুটিন মাফিক কাজে মানুষের পরিবর্তে যন্ত্রের ব্যবহার অনেক বেশি কষ্টকর হবে। উদাহরণস্বরূপ স্বাস্থ্যসেবার কথাই ধরা যাক। অনেক ডাক্তারই প্রায়শই তথ্য প্রক্রিয়াকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তারা রোগীর শারীরিক অবস্থার তথ্য সংগ্রহ করেন, এগুলো বিচার বিশ্লেষণ করেন এবং রোগ নির্ণয় করেন। অন্যদিকে কাউকে যন্ত্রণাদায়ক ইনজেকশন দিতে, ব্যান্ডেজ পাল্টাতে বা হিংস্র কোনো রোগীকে সামলাতে একজন নার্সের প্রয়োজন ভালো স্নায়বিক এবং মানসিক দক্ষতার। তাই ভবিষ্যতে সম্ভবত আমরা একটি নির্ভরযোগ্য নার্স রোবট পাওয়ার কয়েক দশক আগে আমাদের স্মার্টফোনে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পারিবারিক ডাক্তার পেয়ে যাব। রোগী, শিশু বা বয়স্কদের সেবা প্রদানকারী মানব সেবা শিল্প সম্ভবত দীর্ঘদিন যাবৎ মানুষের দখলই থেকে যাবে। মানুষের আয়ু বৃদ্ধি পাওয়া এবং সন্তান গ্রহণের সংখ্যা হ্রাস পাওয়ায় বয়স্কদের পরিচর্যা খাত সম্ভবত অন্যতম একটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারে পরিণত হবে। সেবা খাতের পাশাপাশি সৃজনশীলতার ক্ষেত্রেও স্বয়ংক্রিয়তা বিশেষ প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। সঙ্গীত বিপণনের জন্য আমাদের আর মানুষের প্রয়োজন পড়ে না, সরাসরি আইটিউব স্টোর থেকে আমরা তা ডাউনলোড করতে পারি। কিন্তু গীতিকার, সুরকার, শিল্পী এবং ডিজে সবাই এখনও রক্ত মাংসের মানুষ। শুধু সম্পূর্ণ নতুন গান সৃষ্টির জন্যই নয়, সহজলভ্য সম্ভাবনার অবিশ্বাস্য বৈচিত্র্যের মধ্য থেকে বেছে নেওয়ার জন্য আমরা তাদের সৃজনশীলতার উপর নির্ভর করি। তবুও শেষ পর্যন্ত কোনো কাজই স্বয়ংক্রিয়তার হাত থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে না, এমনকি শিল্পীরাও এর থেকে বাদ পড়বেন না। আধুনিক বিশ্বে শিল্প সাধারণত মানবীয় আবেগ, অনুভূতি সংশ্লিষ্ট। আমরা সাধারণত মনে করি যে শিল্পীরা অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক শক্তির বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এবং শিল্পের পূর্ণাঙ্গ উদ্দেশ্য হচ্ছে আমাদের আবেগের সঙ্গে আমাদের সংযোগ ঘটানো কিংবা আমাদের মধ্যে নতুন কোনো অনুভূতির জাগ্রত করা। আমরা তাই শিল্পের মূল্যায়ন করে থাকি শ্রোতার উপর এর আবেগীয় প্রভাব বিচার করে। কিন্তু শিল্প মানুষের অনুভূতি দ্বারা সংজ্ঞায়িত হলেও কি ঘটতে পারে যখন বাহ্যিক অ্যালগরিদম শেক্সপিয়ার, ফ্রিদা কাহলো বা বিয়ন্সের থেকেও মানুষের অনুভূতিকে আরও ভালোভাবে উপলব্ধি করতে ও কাজে লাগাতে সক্ষম হবে? অনুভূতি আর যাই হোক অতীন্দ্রিয় কোনো ব্যাপার নয়, একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল মাত্র। অদূর ভবিষ্যতে তাই নিজ থেকে শিখতে সক্ষম অ্যালগরিদম আপনার শরীরে ও শরীরের ভেতরের স্থপিত সেন্সর থেকে প্রবাহিত বায়োমেট্রিক্স উপাত্ত বিশ্লেষণ করে আপনার ব্যক্তিত্বের ধরন ও আপনার পরিবর্তনশীল মানসিক অবস্থা নির্ধারণ করতে পারবে এবং আপনার উপর বিশেষ একটি গানের, এমনকি একটি নির্দিষ্ট তালের আবেগীয় প্রভাব কী হতে পারে সেটাও পরিমাপ করতে সক্ষম হবে। সব ধরনের শিল্পের মাঝে সঙ্গীতই সম্ভবত বিশাল উপাত্ত বিশ্লেষণের সহজতর শিকার, কারণ এটির রসদ এবং ফলাফল উভয়ই নিখুঁত গাণিতিক বহিঃপ্রকাশের অংশ। শব্দ তরঙ্গের গাণিতিক প্যাটার্ন হচ্ছে রসদ এবং ফলাফল হল স্নায়বিক ঝড়ের তড়িৎ রাসায়নিক প্যাটার্ন। কয়েক দশকের মধ্যেই হয়তো লাখ লাখ সঙ্গীতের অভিজ্ঞতা নেওয়া একটি অ্যালগরিদম বুঝতে শিখে যাবে কিভাবে নির্দিষ্ট কিছু রসদ থেকে নির্দিষ্ট কিছু ফলাফল পাওয়া যায়। ধরুন আপনার প্রেমিকের সঙ্গে আপনার খুব বাজে একটা ঝগড়া হয়ে গেছে। আপনার সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা অ্যালগরিদমটি সঙ্গে সঙ্গে আপনার মনের বিক্ষুব্ধ অবস্থা শনাক্ত করবে। ব্যক্তি হিসেবে আপনার সম্পর্কে এবং সাধারণভাবে মানব মনস্তত্ত্ব সম্পর্কে এটি যা জানে তার উপর ভিত্তি করে এটি এমন সব গান বাজাতে শুরু করবে যেগুলো আপনার বিষণ্ণতার কথা বলে, আপনার বেদনাকে প্রতিধ্বনিত করে। নির্দিষ্ট এই গানগুলো হয়তো অন্যদের বেলায় তেমন কাজে আসবে না, কিন্তু আপনার ব্যক্তিত্বের ধরনের জন্য একদম যথার্থ। আপনাকে আপনার বিষণ্ণতার গভীরতায় পৌঁছাতে সাহায্য করার পর অ্যালগরিদমটি সেই অতিশয় বিশেষ গানটি বাজাতে শুরু করবে, যেটি আপনাকে উচ্ছ্বসিত করার কথা, কারণ সম্ভবত আপনার অবচেতন মন এই গানটির সঙ্গে শৈশবের এমন একটি সুখকর স্মৃতির সংযোগ ঘটায় যা সম্পর্কে আপনি নিজেও সচেতন নন। কোনো মানব ডিজেই কখনো
কখনো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সমপর্যায়ের দক্ষতা আশা করতে পারেন না। আপনি হয়তো আপত্তি জানাতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এর ফলে অপ্রত্যাশিতভাবে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা নষ্ট করবে এবং আমাদের পুরনো পছন্দ অপছন্দের ভিত্তিতে তৈরি সঙ্গীতের একটি সংকীর্ণ বৃত্তে আমাদের সীমাবদ্ধ করে ফেলবে। তাহলে নতুন নতুন রুচি ও ধারার সঙ্গীতের অভিজ্ঞতা লাভের কি হবে? সেটা কোনো সমস্যা নয়। অনায়াসে আপনি অ্যালগরিদমটিকে নির্দেশনা দিতে পারেন যেন এটি তার বাছবিচারের ৫% নির্বিচারে করে নেয়, যার ফলে এটি অপ্রত্যাশিতভাবে আপনাকে একটি ইন্দোনেশিয়ান গ্যামেলান সমবেত মূর্ছনা, একটি রোশিনী ওপেরা বা সাম্প্রতিকতম কে পপ উপহার দিতে পারবে। আপনার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে করতে একসময় হয়তো এটি নির্বিচারে বহু বিচারের একটি আদর্শ পরিমাপও নির্ধারণ করে নিতে পারবে, যার ফলে বিরক্তি সৃষ্টি না করে নতুনত্ব সন্ধানের সর্বোচ্চ সদ্ব্যবহার সম্ভব হবে। হয়তো অপ্রত্যাশিতভাবে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনার মাত্রা ৩% হ্রাস করে বা ৮% বাড়িয়ে। আরেকটি সম্ভাব্য আপত্তি হচ্ছে, অ্যালগরিদমটি কিভাবে এটির অনুভূতির লক্ষ্য নির্ধারণ করবে তা অস্পষ্ট। আপনার প্রেমিকের সাথে ঝগড়া হয়ে থাকলে অ্যালগরিদমটির লক্ষ্য কি হওয়া উচিত? আপনার মন খারাপ করে দেওয়া নাকি আপনাকে হাসি খুশি করে তোলা? এটি কি অন্ধভাবে ভালো আবেগ এবং খারাপ আবেগের কঠোর মানদণ্ড মেনে চলবে? এমনও তো হতে পারে যে জীবনে কখনো কখনো সময় আসে যখন দুঃখ অনুভব করাটা ভালো। এই একই প্রশ্ন অবশ্যই মানব সঙ্গীত শিল্পী ও ডিজেদের বেলায়ও প্রযোজ্য। তবুও একটি অ্যালগরিদমের ক্ষেত্রে এই ধাঁধার অসংখ্য কৌতূহল উদ্দীপক সমাধান রয়েছে। একটি বিকল্প হলো বিষয়টি পুরোপুরি গ্রাহকের ওপর ছেড়ে দেওয়া। আপনি যেভাবে ইচ্ছা আপনার আবেগকে মূল্যায়ন করতে পারেন এবং আপনি যা বলবেন অ্যালগরিদমটি সেটাই করবে। নিজের প্রতি করুণায় ভাসতে চান কিংবা আনন্দের ঝাঁপ দিতে চান, অ্যালগরিদমটি কৃতদাসের মতো আপনার আদেশ পালন করবে। অ্যালগরিদমটি এমনকি হয়তো অনেকটা আপনার অজান্তেই আপনার চাওগুলো বুঝতে শেখা শুরু করতে পারে। আরেকটা যেটা হতে পারে, নিজের প্রতি আপনার আস্থা না থাকলে অ্যালগরিদমটিকে নির্দেশ দিতে পারেন আপনার আস্থাভাজন বিশিষ্ট কোনো মনোবিজ্ঞানের সুপারিশ অনুসরণ করতে। আপনার প্রেমিক যদি শেষ পর্যন্ত আপনাকে ছেড়েই যায়, অ্যালগরিদমটি হয়তো আপনাকে বেদনার আনুপাতিক 5টি স্তরের মধ্য দিয়ে যেতে সাহায্য করতে পারে। প্রথমে যা ঘটেছে তা অস্বীকার করতে সাহায্যের জন্য আপনাকে কবি ম্যাকফেরিনের ডোন্ট ওয়ারি বি হ্যাপি গানটি শোনাতে পারে। এরপর আপনার ক্রোধ খুঁচিয়ে তুলতে শোনাতে পারে অ্যালেন্স মরিসেটের ইউ ওয়াটা নো। আপস মীমাংসা উৎসাহিত করতে জ্যাক ব্রেলের নেমি কুইটে পাস ও পল ইয়ংয়ের কাম ব্যাক অ্যান্ড স্টে। বিষণ্ণতায় ডুবিয়ে অ্যাডেলের সাম ওয়ান লাইক ইউ ও হ্যালো। এবং পরিশেষে যা ঘটেছে তা মেনে নিতে সাহায্য করতে গ্লোরিয়া গেনোর এর আই উইল সারভাইভ। অ্যালগরিদমটি এরপর যা করতে পারে তা হলো গান এবং সুরগুলোকে একটু এদিক ওদিক করা, যেন খুঁটিনাটি পরিবর্তনের মাধ্যমে সেগুলোকে সম্পূর্ণভাবে আপনার রুচি মাফিক করে তোলা যায়। হয়তো সাধারণভাবে চমৎকার একটি গানের কোনো একটি অংশ আপনার পছন্দ নয়, অ্যালগরিদমটি সেটা জানে, কারণ যখনই আপনি ওই বিরক্তিকর অংশটুকু শোনেন আপনি তা নিতে পারেন না এবং আপনার অক্সিটোসিন নিঃসরণের মাত্রা কিছুটা কমে যায়। অ্যালগরিদমটি ওই শ্রুতিকটু অংশটুকু নতুন করে লিখতে পারে বা সম্পাদনা করতে পারে। দীর্ঘমেয়াদে অ্যালগরিদম হয়তো পিয়ানোর কিবোর্ড ব্যবহারের মতো মানুষের আবেগ ব্যবহার করে পূর্ণাঙ্গ সুরও রচনা করতে শিখে যাবে। আপনার বায়োমেট্রিক্স ডাটা ব্যবহার করে অ্যালগরিদমটি এমনকি আপনার একান্ত ব্যক্তিগত রুচিমাফিক সুরও তৈরি করে ফেলতে পারে। সমগ্র মহাবিশ্বের মধ্যে কেবল আপনার কাছেই যেটি উপভোগ্য মনে হবে। প্রায় বলা হয়ে থাকে মানুষ শিল্পের সাথে সংযোগ স্থাপন করে কারণ সে এর মাঝে নিজেকে খুঁজে পায়। এটার চেয়েও বিস্ময়কর এবং কিছুটা আশঙ্কাজনক যা ঘটতে পারে তা হলো, যদি কখনো ধরা যাক ফেসবুক আপনার সম্পর্কে যা কিছু জানে সেগুলোর উপর ভিত্তি করে ব্যক্তিকেন্দ্রিক শিল্প সৃষ্টি করা শুরু করে দিল। যদি আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে যায়, ফেসবুক তাহলে আপনাকে অ্যাডেল বা অ্যালেন্স মরিসেটের হৃদয় ভাঙা অজানা মানুষটিকে নিয়ে করা গানটি উপহার না দিয়ে নির্দিষ্ট যে পাষাণ্যটা আপনার হৃদয় ভেঙেছে তাকে নিয়ে করা গানই উপহার দিতে পারে। গানটি আপনাকে আপনাদের সম্পর্কের এমন কিছু বাস্তব স্মৃতি স্মরণ করিয়ে দিবে যে বিষয়ে পৃথিবীর আর কেউই জানে না।
অবশ্যই কখনোই হয়তো ব্যক্তিকেন্দ্রিক শিল্পের আবির্ভাব ঘটবে না, কারণ মানুষ জনপ্রিয় সেই জিনিসগুলোকেই বেছে নেবে যেগুলো অন্যদেরও পছন্দ। আপনি ছাড়া আর কেউ জানে না এমন একটা সুরের তালে কীভাবেই বা আপনি একসাথে নাচতে বা গাইতে পারেন। তবে ব্যক্তিকেন্দ্রিক দুর্বল কিছুর চেয়ে বৈশ্বিক পর্যায়ে জনপ্রিয় কিছু সৃষ্টিতে অ্যালগোরিদম অধিকতর দক্ষ হয়ে উঠতে পারে। লাখ লাখ মানুষের কাছ থেকে সংগ্রহ করে গড়ে তোলা বিশাল বায়োমেট্রিক তথ্যভাণ্ডার ব্যবহার করে অ্যালগোরিদমটি হয়তো জেনে যাবে কোন বায়োমেট্রিক বোতামটি চেপে সবাইকে নাচের উন্মাদনায় দোলানোর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গান তৈরি করা সম্ভব। সত্যি যদি শিল্পের উদ্দেশ্য হয়ে থাকে মানুষের আবেগকে উদ্দীপ্ত করা, তাহলে খুব অল্প সংখ্যক মানব সঙ্গীতই পারবেন এমন একটি অ্যালগোরিদমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে। কারণ প্রতিযোগিতার মূল যে বাদ্যযন্ত্রটিকে বুঝে ওঠার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বেন সেটি হলো মানব জৈব রাসায়নিক পদ্ধতি। এসব থেকে কি মহৎ কোনো শিল্পকর্ম পাওয়া যেতে পারে সেটি নির্ভর করে শিল্পের সংজ্ঞার উপর। সৌন্দর্য যদি প্রকৃতপক্ষে শ্রোতার শ্রবণ নির্ভর হয় এবং ক্রেতা যদি সর্বদাই সঠিক হয়ে থাকেন, তাহলে হয়তো বায়োমেট্রিক অ্যালগোরিদমের পক্ষে সম্ভব ইতিহাসের সেরা শিল্পকর্মটি সৃষ্টি করা। কিন্তু শিল্প যদি মানুষের আবেগের চেয়ে গভীরতম কোনো কিছু সম্পর্কিত হয়ে থাকে এবং আমাদের বায়োমেট্রিক কম্পানাতীত কোনো সত্য প্রকাশ করে থাকে, তাহলে হয়তো বায়োমেট্রিক অ্যালগোরিদমের পক্ষে ভালো শিল্পী হয়ে ওঠা সম্ভব নাও হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেও সেটা সম্ভব না। শিল্পের বাজারে প্রবেশ করতে এবং অনেক সুরকার ও শিল্পীকে হটিয়ে দিতে অ্যালগোরিদমকে শুরুতেই যে সরাসরি চাইক ভস্কিকে ছাড়িয়ে যেতে হবে তেমন নয়। ব্রিটনি স্পিয়ার্সকে ছাড়িয়ে যেতে পারাটাই যথেষ্ট। শিল্প চর্চা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, মানুষের জন্য তৈরি হওয়া নতুন নতুন পেশা হারিয়ে যাওয়া গতানুগতিক অনেক কর্মসংস্থানের ক্ষতি পুষিয়ে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তার সম্ভবত চেনা পরিচিত রোগ নির্ণয় ও প্রচলিত চিকিৎসা সেবা প্রদানকারী সাধারণ ডাক্তারদের জায়গা দখল করে নেবে। কিন্তু ঠিক এই কারণেই উদ্ভাবনী গবেষণা ও নতুন ঔষধ উদ্ভাবন বা অস্ত্রোপচার পদ্ধতি গড়ে তোলার জন্য মানব চিকিৎসক ও ল্যাব সহকারীদের আরও বেশি অর্থায়ন করা সম্ভব হবে। মানুষের জন্য কর্মসংস্থান তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো অন্য আরেকভাবে কাজে আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতার পরিবর্তে মানুষ এটার দেখভাল করা এবং যতটা সম্ভব এটার সৎ ব্যবহারের প্রতি মনোযোগ দিতে পারে। উদাহরণস্বরূপ, মানব পাইলটের পরিবর্তে ড্রোনের ব্যবহার কর্মসংস্থানের কিছুটা বিনাশ ঘটালেও রক্ষণাবেক্ষণ, দুর্নিয়ন্ত্রণ, তথ্য বিশ্লেষণ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন অনেক সুযোগ তৈরি করেছে। সিরিয়ার আকাশে ওরা প্রতিটি মানব পাইলটবিহীন প্রিডেটর বা রিপার ড্রোন পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনীর 30 জন লোকের প্রয়োজন পড়ে, আর প্রাপ্ত তথ্যপাত্য বিশ্লেষণে আরও কমপক্ষে 80 জন লোকের দরকার হয়। 2015 সালে মার্কিন বিমান বাহিনীতে এসব পদে নিয়োগের জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত লোকের অভাব দেখা দেয় এবং এর ফলে মানব পাইলটবিহীন বিমানগুলো পরিচালনায় বিড়ম্বনামূলক সংকটের মুখোমুখি হতে হয়। তেমনটা হলে 2050 সালে চাকরির বাজার বৈশিষ্ট্যগত দিক থেকে খুব সম্ভবত মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতাপূর্ণ হয়ে উঠতে পারে। পুলিশি কার্যক্রম থেকে ব্যাংকিং, সব ক্ষেত্রেই মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যৌথ প্রচেষ্টা হয়তো মানুষ এবং কম্পিউটার উভয়কেই ছাড়িয়ে যাবে। 1997 সালে IBM এর দাবার প্রোগ্রাম ডিপ ব্লু গ্যারি কাসপারভকে হারানোর পর মানুষ দাবা খেলা ছেড়ে দেয়নি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রশিক্ষণ নিয়ে মানব গ্র্যান্ড মাস্টাররা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠেছেন এবং অন্তত কিছু সময়ের জন্য হলেও সেন্টোজ নামে পরিচিত মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জুটি মানুষ এবং কম্পিউটার উভয়কেই দাবায় পরাজিত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো একইভাবে ইতিহাসের সেরা গোয়েন্দা, ব্যাংকার, সৈনিক গড়ে তুলতেও সাহায্য করবে। কিন্তু এ ধরনের সব নতুন চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এগুলোর জন্য সম্ভবত উঁচু স্তরের দক্ষতার প্রয়োজন হবে এবং সে কারণে অদক্ষ বেকার শ্রমিকদের সমস্যা রয়েই যাবে। মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির কাজটা হয়তো মানুষকে নতুন করে প্রশিক্ষিত করে তোলার চেয়েও সহজ হবে। স্বয়ংক্রিয়তার পূর্ববর্তী উত্থানকালে মানুষের পক্ষে সাধারণত কম দক্ষতার যান্ত্রিকীকরণের ফলে বেকার হয়ে পড়া একজন কৃষি শ্রমিক ট্রাক্টর তৈরির কোনো কারখানায় নতুন চাকরি খুঁজে নিতে পারত।
1980 সালে কারখানার একজন বেকার শ্রমিকের পক্ষে সম্ভব ছিল কোনো সুপারমার্কেটের ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করা। পেশাগত এমন পরিবর্তন সম্ভব ছিল কারণ কৃষি খামার থেকে কারখানা এবং কারখানা থেকে সুপারমার্কেটে কাজের জন্য সীমিত পূর্ণ প্রশিক্ষণের প্রয়োজন হতো। কিন্তু 2050 সালে একজন ক্যাশিয়ার বা বস্ত্রশিল্পের একজন শ্রমিকের পক্ষে রোবটের কাছে চাকরি হারিয়ে নতুন করে একজন ক্যান্সার বিশেষজ্ঞ, ড্রোন পরিচালক বা মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যৌথ ব্যাংকিং দলের অংশ হিসেবে কাজ শুরু করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়বে। প্রয়োজনীয় দক্ষতাই তার থাকবে না। প্রথম বিশ্বযুদ্ধে বাধ্যতামূলকভাবে লাখ লাখ সাধারণ মানুষকে মেশিনগান চালাতে যুদ্ধে পাঠানো এবং হাজারে হাজারে তাদের মৃত্যুবরণ করার মধ্যেও যৌক্তিকতা ছিল। তাদের ব্যক্তিগত দক্ষতার তেমন গুরুত্ব ছিল না। এখন ড্রোন পরিচালক ও তথ্য উপাত্ত বিশ্লেষকের স্বল্পতা থাকা সত্ত্বেও মার্কিন বিমান বাহিনী ওয়ালমার্টে চাকরি হারানো কাউকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে আগ্রহী নয়। অনভিজ্ঞ একজন রিক্রুট আফগান কোনো বিয়ের অনুষ্ঠানকে উচ্চপদস্থ তালেবান নেতাদের সমাবেশ ভেবে ভুল করুক, আপনি তা চাইবেন না। এ কারণে মানুষের জন্য নতুন অনেক কর্মসংস্থানের আবির্ভাব সত্ত্বেও আমাদের হয়তো নতুন এক অনুপযোগী শ্রেণীর উত্থান দেখতে হতে পারে। প্রকৃতপক্ষে উচ্চ বেকারত্বের হার এবং দক্ষ কর্মীর অভাব একই সাথে এই দুই রকম সমস্যায় হয়তো আমাদের ভুগতে হতে পারে। ঊনবিংশ শতাব্দীর ঘোড়ার গাড়ি ছেড়ে যারা ট্যাক্সি চালক পরিণত হয়েছিলেন, অনেকেই সেই পরিণতি ভোগ করতে হবে না, বরং তাদের দশা হবে ঊনবিংশ শতাব্দীর ঘোড়াদের মতো, যেগুলো চাকরির বাজার থেকে এক পর্যায়ে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। এছাড়া মানুষের জন্য অবশিষ্ট কোনো চাকরির ভবিষ্যৎ স্বয়ংক্রিয়তার হুমকি থেকে নিরাপদ থাকবে না, কারণ যন্ত্র শিক্ষণ এবং রোবোটিক্সের অগ্রগতি প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকবে। 40 বছর বয়স্ক একজন বেকার ওয়ালমার্ট ক্যাশিয়ার তার অতি মানবীয় চেষ্টায় নিজেকে একজন ড্রোন পাইলট হিসেবে পুনরুদ্ভাবনে সক্ষম হলেও 10 বছর পর আবার হয়তো নিজেকে তার পুনরুদ্ভাবনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ ততদিনে ড্রোন পরিচালনাও হয়তো স্বয়ংক্রিয়তার আওতায় চলে আসবে। এই অস্থিরতা শ্রমিক ইউনিটগুলোকে সংগঠিত রাখা এবং শ্রমিক আইন সুরক্ষা করাকে আরও কঠিন করে তুলবে। ইতোমধ্যে উন্নত অর্থনীতিতে নতুন অনেক কাজই অরক্ষিত সামরিক কাজ, ফ্রিল্যান্সিং এবং এককালীন কাজ। কিভাবে আপনি একটি পেশার লোকদেরকে ইউনিয়নের আওতায় আনবেন যেটি দ্রুত গজিয়ে ওঠে আবার এক দশকের মধ্যেই বিলুপ্ত হয়ে যায়? একইভাবে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের সম্পর্কে পৌঁছানোর পরিবর্তে মানুষ কম্পিউটারের সেন্টারে জুটি হয়তো মানুষ ও কম্পিউটারের মধ্যকার সার্বক্ষণিক দড়ি টানাটানির ভূমিকায় অবতীর্ণ হবে। কেবল মানুষ নিয়ে গঠিত দলগুলো যেমন শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন সাধারণত কয়েক দশক স্থায়ী স্থরক্রম ও প্রাত্যহিকতা গড়ে তোলে, কিন্তু আইবিএম এর ওয়াটসন কম্পিউটার সিস্টেমের সাথে একজন মানব গোয়েন্দা কাজ করতে গেলে তার কাছে প্রতিটি প্রাত্যহিক কাজকে ব্যাঘাত সৃষ্টিকারী ও প্রতিটি স্থরক্রমকে বিপ্লবের আহ্বান বলে মনে হবে। গতকালের সহকর্মী আগামীকালের পরিচালকের পদ পেতে পারে এবং সব কর্মকৌশল ও ব্যবহার নীতি প্রতি বছর নতুন করে লিখতে হতে পারে। দাবার জগতের দিকে একটু ভালো করে তাকালেই অনুমান করা যায় শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। এটা সত্য যে ডিপ ব্লুর কাছে কপসার্ভের পরাজয়ের পর কয়েক বছর মানুষ কম্পিউটারের পারস্পরিক সহযোগিতার বিকাশ ঘটেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কম্পিউটার দাবা খেলায় এতটা দক্ষ হয়ে উঠেছে যে সহযোগী হিসেবে মানুষ তার গুরুত্ব হারিয়েছে এবং শিগগিরই হয়তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে উঠতে মানুষের কোনো নির্দেশনা ছাড়াই। আলফাজিরোই একমাত্র কল্পনা শক্তি সম্পন্ন সফটওয়্যার নয়, অন্য অনেক প্রোগ্রামও এখন মানব দাবারুদের কেবল নির্দয় হিসাব নিকাশে নয়, সৃষ্টিশীলতার ক্ষেত্রেও নিয়মিত হার মানাচ্ছে। মানব দাবা টুর্নামেন্টগুলোতে বিচারকরা সারাক্ষণ গোপন নজরদারিতে থাকেন কোনো খেলোয়াড় কম্পিউটারের সাহায্য নিয়ে ধোঁকা দিচ্ছে কিনা। প্রতারণার শক্তকরণের একটি উপায় হচ্ছে খেলোয়াড়দের সৃজনশীলতার মাত্রা পর্যবেক্ষণ করা। কোনো খেলোয়াড় একটি ব্যতিক্রমধর্মী সৃজনশীল চাল দিলে বিচারকরা প্রায় এখন সন্দেহ করেন সেটা সম্ভবত কোনো মানব মস্তিষ্ক প্রসূত নয়, নিশ্চয়ই কম্পিউটারের সাহায্য নিয়ে করা। অন্তত দাবার ক্ষেত্রে সৃজনশীলতা ইতোমধ্যে মানুষের নয়, বরং কম্পিউটারের বৈশিষ্ট্য হিসেবে পরিণত হয়েছে। দাবার রাজ্যে মানুষের কর্তৃত্ব হারানো তাই মানুষের জন্য একটি সতর্কবার্তা।
মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দাবার জুটির ক্ষেত্রে আজ যা ঘটছে শেষ পর্যন্ত তা পুলিশি কার্যক্রম, চিকিৎসা এবং ব্যাংকিং ক্ষেত্রেও মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জুটির ক্ষেত্রে ঘটতে পারে। নতুন চাকরির সৃষ্টি এবং সেগুলো পূরণের জন্য লোকজনকে পূর্ণ প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয়তা তাই একেবারেই ঘটবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব একক কোনো সন্ধিক্ষণ হবে না, যার পরবর্তীতে চাকরির বাজারে আবার নতুন স্থিতিশীলতা তৈরি হবে, বরং একের পর এক বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। এখনই ইতোমধ্যে খুব অল্প সংখ্যক কর্মী সারা জীবন এই চাকরি করে যাওয়ার প্রত্যাশা করতে পারেন। 2050 সাল নাগাদ এক জীবনে এক চাকরির ধারণাই কেবল নয়, এক জীবনে এক পেশার ধারণাও সেকেলে হয়ে পড়বে। প্রতিনিয়ত নতুন নতুন চাকরি উদ্ভাবন এবং লোকজনকে পুনঃ প্রশিক্ষণ দিতে পারলেও অবিরাম এমন উত্থান পতনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি গড়পড়তা মানুষের থাকবে কিনা সেটাও ভাবনার বিষয়। পরিবর্তন সর্বদাই পীড়াদায়ক এবং একবিংশ শতাব্দীর প্রথম দিককার অস্থির পৃথিবী মানসিক চাপের এক বৈশ্বিক মহামারীর বিস্তার ঘটিয়েছে। মানুষকে চাকরির বাজার ও ব্যক্তিগত ক্যারিয়ারের অনিশ্চয়তা বৃদ্ধির সাথে পেরে উঠতে সক্ষম হবে। সেপিয়েন্সের মনকে টানাপোড়েন থেকে রক্ষা করতে আমাদের সম্ভবত মানসিক চাপ কমানোর আরও অনেক বেশি কার্যকর কৌশল দরকার হবে, ওষুধ থেকে শুরু করে স্নায়বিক নিয়ন্ত্রণ ও ধ্যান। 2050 সাল নাগাদ একটি অনুপযোগী শ্রেণীর উদ্ভব ঘটতে পারে, শুধু চাকরির চরম অভাব বা প্রাসঙ্গিক শিক্ষার ঘাটতির কারণেই নয়, পর্যাপ্ত মানসিক শক্তির কারণেও। অবশ্যই এর বেশিরভাগই অনুমান মাত্র। 2018 সালের প্রথম দিকে এই বইটি যখন লিখছি, স্বয়ংক্রিয়তার কারণে তখন অনেক শিল্পখাতেই ব্যাঘাত সৃষ্টি হয়েছে, কিন্তু তার ফলে ব্যাপক হারে বেকারত্ব তৈরি হয়নি। বরং যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশে বেকারত্বের হার ঐতিহাসিকভাবে কম। নিশ্চিতভাবে কেউই জানে না যন্ত্রশিক্ষণ এবং স্বয়ংক্রিয়তা ভবিষ্যতে বিভিন্ন পেশায় কী ধরনের প্রভাব ফেলবে। প্রাসঙ্গিক উন্নয়নের জন্য কতটা সময় লাগবে সেটা অনুমান করাও অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে যেহেতু সেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নির্ভরশীল, ঠিক সম্পূর্ণভাবে যতটা নির্ভরশীল প্রযুক্তিগত অগ্রগতির উপরও। এ কারণে তাই স্বচালিত যানবাহন মানব চালকের চেয়ে অধিকতর নিরাপদ ও সস্তা প্রমাণিত হওয়া সত্ত্বেও রাজনীতিবিদ এবং ভোক্তারা শেষ পর্যন্ত পরিবর্তনকে কয়েক বছর, এমনকি কয়েক দশকের জন্য আটকে দিতে পারেন। কিন্তু সেজন্য আমরা নিজেদের আত্মতুষ্টিতে ভুগতে দিতে পারি না। যে কোনো ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে নতুন কর্মসংস্থানের আবির্ভাব ঘটবে এমনটা ধরে নেওয়াটা বিপজ্জনক। পূর্বের স্বয়ংক্রিয়তার জোয়ারের সময় ঘটেছে বলে একবিংশ শতাব্দীর সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতেও একই ব্যাপার আবার ঘটবে এমন নিশ্চয়তা একেবারেই নেই। আর সেক্ষেত্রে যে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেটা এতটাই উদ্বেগজনক যে পদ্ধতিগত গণবেকারত্বের সম্ভাবনা কম হলেও আমাদের উচিত সেটাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব যে নতুন পরিস্থিতি ও সমস্যা তৈরি করেছিল তার সাথে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মডেলগুলোর কোনোটি নিজেকে মানিয়ে নিতে পারেনি। সামন্তবাদ, রাজতন্ত্র এবং ঐতিহ্যবাহী ধর্মগুলো শিল্পনগরী লক্ষ লক্ষ বাস্তুচ্যুত শ্রমিক বা আধুনিক অর্থনীতির সদা পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে সামলানোর মতো উপযোগী হয়ে উঠতে পারেনি। মানবজাতিকে তাই নতুন নতুন মডেল গড়ে তুলতে হয়েছিল। উদারনৈতিক গণতন্ত্র, সাম্যবাদী স্বৈরশাসন ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এবং এক শতাব্দীরও বেশি সময় লেগেছিল ভয়ানক যুদ্ধ ও বিপ্লবের মধ্য দিয়ে এই মডেলগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে, ভালোমন্দ বিচার করতে এবং সবচেয়ে ভালো সমাধানগুলো বাস্তবায়ন করতে। আর এজন্য মানবজাতিকে যে দায় মেটাতে হয়েছিল তার সামান্য কিছু অংশ ছিল কয়লা খনির অমানবিক পরিবেশে শিশুশ্রম, প্রথম বিশ্বযুদ্ধ এবং 1932-33 সালের ইউক্রেনিয়ান দুর্ভিক্ষ। একবিংশ শতাব্দীতে তথ্য প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মানবজাতির জন্য যে চ্যালেঞ্জ নিয়ে আবির্ভূত হয়েছে, যৌক্তিকভাবেই সেটা পূর্ববর্তী যুগের বাষ্প ইঞ্জিন, রেলপথ ও বিদ্যুতের ফলে সৃষ্ট চ্যালেঞ্জের চেয়ে অনেক বড়। এবং বর্তমান সভ্যতার ধ্বংসাত্মক ক্ষমতার কথা চিন্তা করলে আরও একাধিক ব্যর্থ মডেল, বিশ্বযুদ্ধ ও রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যাওয়ার সাধ্য আমাদের নেই।
এই সময়ে এসে মডেলগুলোর ব্যর্থতার পরিণতি হতে পারে পারমাণবিক যুদ্ধ, জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি হওয়া কিম্ভূত জীব এবং জৈব স্তরে পূর্ণাঙ্গ ধস। আর এই জন্যই শিল্প বিপ্লবের মোকাবেলায় আমরা যেমনটা করেছিলাম তার চেয়ে ভালো করাটা এখন জরুরি। শোষণ থেকে অপ্রাসঙ্গিকতা। সম্ভাব্য সমাধানগুলোকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়: কর্মসংস্থানের সংকোচন প্রতিরোধে করণীয় নির্ধারণ, পর্যাপ্ত সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য করণীয় নির্ধারণ এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও কর্মসংস্থান সংকোচনের মাত্রা কর্মসংস্থান সৃষ্টির হারকে ব্যাপকভাবে ছাড়িয়ে গেলে সেটার করণীয় নির্ধারণ। কর্মসংস্থান সংকোচন প্রতিরোধ সার্বিকভাবে অনাকর্ষণীয় এবং সম্ভবত অসমর্থনযোগ্য একটি কৌশল, কারণ এর মানে হল কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের অপরিমেয় ইতিবাচক সম্ভাবনাকে ত্যাগ করা। তা সত্ত্বেও উদ্ভূত ধাক্কাকে সামাল দিতে এবং পুনর্বিন্যাসের জন্য আরও বেশি সময় দিতে সরকার স্বয়ংক্রিয়তার গতিকে ইচ্ছাকৃতভাবে ধীরগতির করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। প্রযুক্তি কখনোই বাহ্যিক প্রভাব মুক্ত নয় এবং কিছু একটা করা সম্ভব তার মানে এই নয় যে সেটা করতেই হবে। সরকারের পক্ষে নতুন প্রযুক্তিকে বাধাগ্রস্ত করা সম্ভব, এমনকি সেগুলোর বাণিজ্যিক সম্ভাবনা থাকা ও অর্থনৈতিকভাবে সেগুলো লাভজনক হওয়া সত্ত্বেও। উদাহরণস্বরূপ, বেশ কয়েক দশক ধরেই আমাদের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে মানব অঙ্গপ্রত্যঙ্গের একটি বাজার সৃষ্টি করার। অনুন্নত দেশগুলোতে ইতোমধ্যে দেহ খামার গড়ে উঠেছে এবং বেপরোয়া সচ্ছল ক্রেতাদের মাঝে এসবের প্রায় অপূরণীয় চাহিদাও রয়েছে। এ ধরনের দেহ খামারগুলোর বাজার মূল্য কয়েক শত বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, কিন্তু মানব অঙ্গপ্রত্যঙ্গের মুক্ত বাণিজ্যে আইনি প্রতিবন্ধকতা রয়েছে এবং অঙ্গপ্রত্যঙ্গের একটি কালোবাজার থাকলেও প্রত্যাশার চেয়ে সেটা যথেষ্ট ক্ষুদ্র ও সীমাবদ্ধ। পরিবর্তনের ধারার গতিহ্রাস হয়তো যথেষ্ট সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের বেশিরভাগ ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পারে। তবু আগেই যেমনটা উল্লেখ করা হয়েছে, অর্থনৈতিক উদ্যোগের সাথে শিক্ষা ও মনোবিজ্ঞান শাখার বিপ্লবের সমন্বয় ঘটাতে হবে। এটা নিশ্চিত যে নতুন চাকরিগুলো কর্মভারহীন সরকারি চাকরি হবে না। সম্ভবত সেগুলোর জন্য প্রয়োজন হবে উচ্চমাত্রার দক্ষতা। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি চলমান থাকায় মানব কর্মী বাহিনীকে বারবার নতুন দক্ষতা অর্জন এবং তাদের পেশা পরিবর্তন করার প্রয়োজন হবে। আজীবন শিক্ষা খাতে ভর্তুকি সহ অনিবার্য ক্রান্তিকালীন সময়ে সুরক্ষা জালের ব্যবস্থা করা সরকারগুলোকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি চলমান থাকায় মানব কর্মী বাহিনীকে বারবার নতুন দক্ষতা অর্জন এবং তাদের পেশা পরিবর্তন করার প্রয়োজন হবে। আজীবন শিক্ষা খাতে ভর্তুকি সহ অনিবার্য ক্রান্তিকালীন সময়ে সুরক্ষা জালের ব্যবস্থা করে সরকারগুলোকে এগিয়ে আসতে হবে। 40 বছর বয়সী একজন প্রাক্তন ড্রোন পাইলট নিজেকে নতুন করে ভার্চুয়াল জগতের একজন ডিজাইনার হিসেবে গড়ে তুলতে যদি 3 বছর সময় নেন, এই সময়টাতে তার নিজের ও পরিবারের টিকে থাকার জন্য সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে। বর্তমানে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে সরকারের মূল মন্ত্র হচ্ছে চাকরি নয়, কর্মী বাঁচাও। পর্যাপ্ত সরকারি সহায়তা আসন্ন হলেও কোটি কোটি মানুষ তাদের মানসিক ভারসাম্য না হারিয়েই বারবার নিজেকে গড়ে তুলতে পারবে কিনা সেটা অনেকটাই অনিশ্চিত। আর এই কারণেই আমাদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও মানবজাতির বড় একটি অংশ যদি চাকরির বাজার থেকে ছিটকে পড়ে, আমাদেরকে তাহলে কর্ম পরবর্তী যুগের সমাজ, কর্ম পরবর্তী যুগের অর্থনীতি এবং কর্ম পরবর্তী যুগের রাজনীতির জন্য নতুন মডেলের সন্ধান করতে হবে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হল আন্তরিকভাবে এটা স্বীকার করা যে উত্তরাধিকার সূত্রে অতীত থেকে আমরা যেসব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মডেল পেয়েছি, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেগুলো অনুপযুক্ত। উদাহরণ হিসেবে সাম্যবাদের কথাই ধরা যাক। স্বয়ংক্রিয়তার কারণে পুঁজিবাদী ব্যবস্থার ভিত্তি কেঁপে উঠলে কেউ হয়তো ভাবতে পারে যে সাম্যবাদ আবার ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
কিন্তু এ ধরনের সংকট মোকাবেলার জন্য সাম্যবাদ তৈরি হয়নি। বিংশ শতাব্দীর সাম্যবাদ ধরে নিয়েছিল যে অর্থনীতির জন্য শ্রমিক শ্রেণী অপরিহার্য এবং সাম্যবাদী চিন্তাবিদরা সর্বহারা শ্রেণীকে বোঝাতে চেষ্টা করেছিলেন কিভাবে তাদের বিশাল অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় রূপ দেওয়া যায়। সাম্যবাদী রাজনৈতিক পরিকল্পনা একটি শ্রমিক শ্রেণী বিপ্লবের ডাক দিয়েছিল। এই শিক্ষাগুলো কতটা প্রাসঙ্গিক থাকবে যদি গণমানুষ তাদের অর্থনৈতিক মূল্য হারায়, আর সে কারণে শোষণের বিরুদ্ধে নয়, অপ্রাসঙ্গিকতার বিরুদ্ধে লড়তে হয়। কিভাবে আপনি শ্রমিক শ্রেণী ছাড়া একটি শ্রমিক শ্রেণীর বিপ্লব শুরু করবেন? কেউ কেউ হয়তো যুক্তি দেখাতে পারেন, মানুষ কখনোই অর্থনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে চাকরির বাজারে প্রতিযোগিতায় তারা টিকতে না পারলেও ক্রেতা হিসেবে কখনোই তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে না। কিন্তু ভবিষ্যৎ অর্থনীতিতে ভোক্তা হিসেবেও যে আমাদের প্রয়োজনীয়তা থাকবে সেটাও অনেকটা অনিশ্চিত। যন্ত্র আর কম্পিউটার সে কাজটাও করতে পারে। তাত্ত্বিকভাবে এমন একটি অর্থনীতি সম্ভব যেখানে একটি খনিজ কোম্পানি লোহা উৎপাদন করে একটি রোবোটিক্স কোম্পানির কাছে বিক্রি করে। রোবোটিক্স কোম্পানিটি রোবট তৈরি করে খনিজ কোম্পানির কাছে সেগুলো বিক্রি করে, যেগুলো আরও বেশি লোহা উত্তোলন করতে পারে, যা দিয়ে আরও বেশি রোবট তৈরি, এবং এই প্রক্রিয়া চলতেই থাকে। এই কোম্পানিগুলো বাড়তে বাড়তে দূরবর্তী গ্যালাক্সিতে ছড়িয়ে পড়তে পারে এবং এজন্য তাদের কেবল দরকার রোবট ও কম্পিউটার। মানুষকে তাদের ক্রেতা হিসেবে কোনো প্রয়োজন নেই। কম্পিউটার ও অ্যালগোরিদম ইতোমধ্যে উৎপাদকের পাশাপাশি ক্রেতা হিসেবেও কাজ করতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, স্টক এক্সচেঞ্জ, বন্ড, শেয়ার ও পণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতা হয়ে উঠেছে অ্যালগোরিদম। একইভাবে বিজ্ঞাপন ব্যবসাও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহক হল অ্যালগোরিদম। গুগলের অনুসন্ধান অ্যালগোরিদম। ওয়েব পেজ ডিজাইনাররা প্রায়শই কোনো মানুষ নয়, বরং গুগলের অনুসন্ধান অ্যালগোরিদমের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকেন। অ্যালগোরিদমের অবশ্যই কোনো চেতনা নেই। মানব ক্রেতার মতো যা তারা ক্রয় করে তা উপভোগ করতে পারে না এবং তাদের সিদ্ধান্তগুলো সংবেদনশীলতা ও অনুভূতি দ্বারা প্রভাবিত নয়। গুগলের অনুসন্ধান অ্যালগোরিদম আইসক্রিমের স্বাদ নিতে পারে না, কিন্তু অ্যালগোরিদম কোনো কিছু নির্বাচিত করে তার অভ্যন্তরীণ হিসাব নিকাশ ও নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে, এবং এই অগ্রাধিকারগুলো ক্রমবর্ধমানভাবে আমাদের জগৎকে প্রভাবিত করে। আইসক্রিম বিক্রেতাদের ওয়েব পেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুগলের অনুসন্ধান অ্যালগোরিদম তার অত্যন্ত সূক্ষ্ম রুচিকে কাজে লাগায় এবং গুগল অ্যালগোরিদমের র্যাঙ্কিংয়ের ওপর আইসক্রিম বিক্রেতাদের সফলতা নির্ভর করে, আইসক্রিমের স্বাদের ওপর নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি এটা জানি। যখন আমি একটি বই প্রকাশ করি, প্রকাশকরা আমাকে অনলাইনে প্রচারের জন্য একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখে দিতে বলেন, কিন্তু তাদের একজন নির্দিষ্ট বিশেষজ্ঞ আছেন যিনি আমার বর্ণনাটুকুকে গুগল অ্যালগোরিদমের রুচি উপযোগী করে তোলেন। বিশেষজ্ঞ ব্যক্তিটি আমার বর্ণনাটুকু পরীক্ষা করে দেখেন এবং বলেন, এই শব্দটি বাদ দিন, পরিবর্তে এটা ব্যবহার করুন। তাহলে আমরা গুগল অ্যালগোরিদমের বেশি মনোযোগ আকর্ষণ করতে পারব। আমরা জানি অ্যালগোরিদমের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই মানুষের দৃষ্টি আকর্ষণ নিশ্চিত। সুতরাং মানুষকে যদি উৎপাদক বা ভোক্তা কোনোটি হিসেবে প্রয়োজন না হয়, তাহলে তার শারীরিক সুস্থতা ও মানসিক কল্যাণের নিশ্চয়তা কোথায়? উত্তর খুঁজতে শুরু করার আগেই আমরা পুরোপুরি সংকটে ডুবে যাওয়ার অপেক্ষায় থাকতে পারি না। ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যাবে। একবিংশ শতাব্দীর নজরবিহীন প্রযুক্তিগত ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলায় আমাদের প্রয়োজন যতটা দ্রুত সম্ভব নতুন সামাজিক ও অর্থনৈতিক মডেল গড়ে তোলা। এই মডেলগুলোর মূলনীতি হওয়া উচিত চাকরি নয়, বরং মানুষের সুরক্ষা। অনেক কাজই উদ্দীপনাহীন, একঘেয়ে, সেগুলো বিলুপ্ত হওয়াই উচিত। ক্যাশিয়ার হওয়া কারোরই আজীবনের স্বপ্ন নয়। যে বিষয়গুলোতে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত সেগুলো হলো মানুষের মৌলিক চাহিদা মেটানো এবং তাদের সামাজিক অবস্থান ও আত্মমর্যাদা সুরক্ষিত করা। নতুন যে মডেলটি ক্রমশ আরও বেশি আলোচিত হচ্ছে সেটি হলো সর্বজনীন মৌলিক আয়। সর্বজনীন মৌলিক আয় মডেলটির প্রস্তাবনা হল রাষ্ট্র, বিলিয়নিয়ার এবং অ্যালগোরিদম ও রোবট নিয়ন্ত্রণকারী কর্পোরেশনগুলোর করের অর্থ দিয়ে প্রতিটি ব্যক্তিকে তার মৌলিক প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ভাতা প্রদান করবে।
দরিদ্রদের একটি কাজ হারানো অর্থনৈতিক দুর্দশা থেকে বাঁচাবে, অন্যদিকে ধনীদের এটি জনপ্রিয় পন্থীদের ক্ষোভ থেকে রক্ষা করবে। সংশ্লিষ্ট আরেকটি ধারণা হল চাকরি হিসেবে গণ্য হতে পারে এমন মানবিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি করা। বর্তমানে কোটি কোটি মা বাবা বাচ্চা লালন পালন করেন, প্রতিবেশীরা একে অন্যের দেখাশোনা করেন এবং নাগরিকরা বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তোলেন। এই গুরুত্বপূর্ণ কাজগুলোর কোনোটি চাকরি হিসেবে স্বীকৃত নয়। হয়তো আমাদের মস্তিষ্কের কোনো একটি সুইচ চালু করা দরকার এবং উপলব্ধি করা প্রয়োজন যে বাচ্চা লালন পালন করা সম্ভবত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিনতম কাজ। তেমনটা হলে কম্পিউটার ও রোবটের কাছে ড্রাইভার, ব্যাংকার ও আইনজীবীরা চাকরি হারালেও কাজের অভাব হবে না। অবশ্যই সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, নতুন স্বীকৃত এই কাজগুলোর মূল্যায়ন ও মজুরির দায়িত্ব কে নেবে? 6 মাস বয়সী শিশুরা নিশ্চয়ই তাদের মায়েদের বেতন দেবে না, তাই সরকারকে সম্ভবত এই দায়িত্ব নিতে হবে। যদি আমরা চাই এই বেতনই একটি পরিবারের যাবতীয় মৌলিক চাহিদা মেটাবে, তাহলে শেষমেশ ফলাফল যেটা দাঁড়াবে সেটা সর্বজনীন মৌলিক আয় থেকে খুব বেশি ভিন্ন কিছু নয়। অথবা বিকল্প হিসেবে সরকার সর্বজনীন মৌলিক আয়ের পরিবর্তে সর্বজনীন মৌলিক সেবা খাতে ভর্তুকি দিতে পারে। নাগরিকদের যা খুশি কেনাকাটার জন্য অর্থ আদান প্রদান না করে সরকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন ইত্যাদি খাতগুলোকে নিখরচা করতে ভর্তুকি দিতে পারে। এটা আসলে সাম্যবাদেরই ইউটোপিয়ান সংস্করণ। শ্রমিক শ্রেণীর বিপ্লবের সাম্যবাদী পরিকল্পনা অনেকটা সেকেলে হয়ে গেলেও আমাদেরকে উচিত অন্য কোনোভাবে সাম্যবাদী লক্ষ্য অর্জনের চেষ্টা করা। সর্বজনীন মৌলিক আয় নাকি সর্বজনীন মৌলিক সেবা, কোনটি মানুষের জন্য ভালো হবে সেটা নিয়ে বিতর্ক হতে পারে। দুটো বিকল্পেরই সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যে স্বর্গই আপনি বেছে নেন না কেন, মূল সমস্যা হলো সর্বজনীন এবং মৌলিক বলতে আসলে কি বোঝায় সেটার সংজ্ঞা নির্ধারণ করা। কোনটা সর্বজনীন? আয় কিংবা সেবা যেভাবেই হোক না কেন, সর্বজনীন মৌলিক সহায়তা বলতে লোকে সাধারণত জাতীয় মৌলিক সহায়তাকেই বোঝে। এ পর্যন্ত সর্বজনীন মৌলিক আয়ের সমস্ত উদ্যোগই ছিল সম্পূর্ণভাবে জাতীয় বা স্থানীয় সরকার পর্যায়ের। 2017 সালের জানুয়ারিতে ফিনল্যান্ড পরীক্ষামূলকভাবে 2 বছর মেয়াদী একটি কার্যক্রম শুরু করেছিল। কাজ খুঁজে বের করতে পারুক বা নাই পারুক, 2000 বেকার ফিনিশ নাগরিককে মাসে প্রায় 560 ইউরো করে দেওয়া হয়েছিল। একই রকম গবেষণা কানাডার অন্টারিও প্রদেশে, ইতালির লিভোর্নো শহরে এবং কয়েকটি ডাচ শহরেও চলমান। 2016 সালে সুইজারল্যান্ডে জাতীয় মৌলিক আয় প্রকল্প চালুর বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়, কিন্তু ভোটাররা ধারণাটি প্রত্যাখ্যান করেন। এরকম জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের প্রকল্পগুলো নিয়ে সমস্যা হচ্ছে স্বয়ংক্রিয়তার প্রধান শিকাররা হয়তো ফিনল্যান্ড, অন্টারিও, লিভোর্নো বা আমস্টারডমে বসবাসী করে না। বিশ্বায়ন এক দেশের মানুষকে অন্য দেশের বাজারের ওপর ভীষণভাবে নির্ভরশীল করে তুলেছে, কিন্তু স্বয়ংক্রিয়তা সম্ভবত দুর্বলতম যোগসূত্রগুলোর কারণে এই বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের বড় একটা অংশে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। 20 শতাব্দীতে প্রাকৃতিক সম্পদের অভাবে থাকা উন্নয়নশীল দেশগুলো মূলত তাদের অদক্ষ শ্রমিকদের সস্তা শ্রম বিক্রি করে অর্থনৈতিক অগ্রগতি লাভ করেছিল। বর্তমানে লাখ লাখ বাংলাদেশি শার্ট তৈরি করে ও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে সেগুলো বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে। অন্যদিকে বেঙ্গালুরুর লোকজন কল সেন্টারে বসে আমেরিকান গ্রাহকদের অভিযোগ সামলিয়ে আয় উপার্জন করে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও ত্রিমাত্রিক প্রিন্টারের উত্থানের ফলে সস্তা ও অদক্ষ শ্রম অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়বে। ঢাকায় একটি শার্ট তৈরি করে সেই সুদূর যুক্তরাষ্ট্রে পরিবহনের পরিবর্তে অনলাইনে অ্যামাজন থেকে শার্টটির কোড কিনে নিউ ইয়র্কেই সেটা প্রিন্ট করে নেওয়া যায়। ফিফথ অ্যাভিনিউয়ের জারা এবং প্রাদা সেন্টারগুলোর পরিবর্তে ব্রুকলিনে ত্রিমাত্রিক প্রিন্টিং সেন্টার গড়ে তোলা যায় এবং কেউ কেউ নিজের বাড়িতেই প্রিন্টার রাখতে পারেন। পাশাপাশি প্রিন্টারটি সম্পর্কে বেঙ্গালুরুর কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করে অভিযোগ জানানোর পরিবর্তে গুগল ক্লাউডে থাকা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। ঢাকা ও বেঙ্গালুরুতে সদ্য বেকার হয়ে পড়া শ্রমিক ও কল সেন্টার অপারেটরদের ফ্যাশনেবল শার্ট ডিজাইন বা কম্পিউটার কোডিং শুরু করার জন্য প্রয়োজনীয় শিক্ষা না থাকায় তারা কিভাবে টিকে থাকবে?
কৃত্রিম বুদ্ধিমত্তা আর ত্রিমাত্রিক প্রিন্টারের কারণে সত্যি যদি বাংলাদেশ ও বেঙ্গালুরুর লোকজন কাজ হারায়, তবে দক্ষিণ এশিয়ার আগে যে রাজস্ব প্রবাহিত হতো সেটা এখন ক্যালিফোর্নিয়ার অল্প কয়েকজন প্রযুক্তি দানবের পকেট ভারী করবে। বৈশ্বিক সমৃদ্ধি বয়ে আনা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবর্তে আমরা হয়তো সিলিকন ভ্যালির মতো উন্নত প্রযুক্তির কেন্দ্রগুলোতে সম্পদের নতুন পাহাড় গড়ে উঠতে দেখব। অন্যদিকে অনেক উন্নয়নশীল দেশ মুখ থুবড়ে পড়বে। ভারত ও বাংলাদেশ সহ কিছু উদীয়মান অর্থনীতি অবশ্যই যথেষ্ট দ্রুত উন্নতি করে বিজয়ীর দলে নাম লেখাতে পারে। পর্যাপ্ত সময় পেলে পোশাক শ্রমিক ও কল সেন্টার অপারেটরদের সন্তান বা নাতিনাতনিরাও হয়তো প্রকৌশলী ও উদ্যোক্তায় পরিণত হয়ে কম্পিউটার ও ত্রিমাত্রিক প্রিন্টার তৈরি ও ক্রয় করতে পারে। কিন্তু সেরকম অবস্থায় উত্তরণের সময় ফুরিয়ে আসছে। অতীতের সস্তা ও অদক্ষ শ্রম বৈশ্বিক অর্থনৈতিক বিভাজনে একটি নিরাপদ সেতু হিসেবে কাজ করেছে এবং কোনো একটি দেশ ধীরে ধীরে আগালেও শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছানোর আশা করতে পারত। দ্রুত আগানোর চেয়ে সঠিক পদক্ষেপ নেওয়াটা তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেতুটি কাঁপছে এবং শিগগিরই হয়তো ধসে পড়বে। ইতোমধ্যে যারা এটি অতিক্রম করে ফেলেছে, সস্তা শ্রম থেকে উচ্চ দক্ষতা সম্পন্ন শিল্পে উত্তীর্ণ হয়েছে, তারা সম্ভবত অক্ষত থেকে যাবে। কিন্তু পিছিয়ে পড়া দেশগুলো হয়তো সেতুটি অতিক্রম করার কোনো উপায় খুঁজে না পেয়ে খাদের ভুল পাশে আটকে যাবে। কি করার থাকে যখন কারোরই আপনার সস্তা অদক্ষ শ্রমিকের প্রয়োজন নেই এবং তাদের নতুন দক্ষতা শেখানোর জন্য ভালো একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মতো সম্পদও আপনার থাকে না? পিছিয়ে পড়াদের পরিণতি তখন কেমন হবে? আমেরিকান ভোটাররা হয়তো অ্যামাজন ও গুগলের আমেরিকায় ব্যবসায়ের জন্য প্রদত্ত করের অর্থ পেনসিলভানিয়ার বেকার খনি শ্রমিক বা নিউ ইয়র্কের কর্মহীন ট্যাক্সি চালকদের ভাতা বা বিনামূল্যে সেবার কাজে লাগাবার ব্যাপারে সম্মতি জানাতে পারে। কিন্তু আমেরিকান ভোটাররা কি করের এই অর্থ সেসব জায়গায় বেকার লোকজনকে সহায়তার জন্য পাঠাতে রাজি হবে? প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলোকে অকার্যকর দেশ হিসেবে সংজ্ঞায়িত করেছেন, আপনি যদি তা বিশ্বাস করেন, তাহলে আপনি হয়তো এটাও বিশ্বাস করবেন যে সান্তা ক্লজ আর ইস্টার বানি এই সমস্যার সমাধান করে ফেলবে। কোনটি মৌলিক? সর্বজনীন মৌলিক সহায়তা বলতে মানুষের মৌলিক চাহিদা দেখভাল করা বোঝালেও এর কোনো স্বীকৃত সংজ্ঞা নেই। পুরোপুরি জৈবিক দৃষ্টিকোণ থেকে দেখলে একজন সেপিয়েন্সের টিকে থাকার জন্য দিনে মাত্র 1500 থেকে 2500 ক্যালোরি প্রয়োজন হয়। এর চেয়ে বেশি যে কোনো কিছু মানে বিলাসিতা। কিন্তু এই জৈবিক দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠে ইতিহাসের প্রতিটি সংস্কৃতি অতিরিক্ত চাহিদাকে মৌলিক হিসেবে সংজ্ঞায়িত করেছে। মধ্যযুগের ইউরোপে গির্জায় প্রার্থনার সুযোগকে খাদ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো, কারণ এটি ক্ষণস্থায়ী দেহ নয়, বরং শাশ্বত আত্মার জন্য জরুরি ছিল। বর্তমান ইউরোপে উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক চাহিদা হিসেবে গণ্য করা হয় এবং কারো কারো মতে ইন্টারনেট ব্যবহারের সুযোগও এখন প্রতিটি পুরুষ, নারী ও শিশুর জন্য আবশ্যক। 2050 সালে সংযুক্ত বিশ্ব সরকার যদি ঢাকা থেকে শুরু করে ডেট্রয়েটে পৃথিবীর প্রতিটি মানুষকে মৌলিক সহায়তা প্রদানের জন্য গুগল, অ্যামাজন, বাইডু ও টেনসেন্টের ওপর কর আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে কিভাবে তারা মৌলিকের সংজ্ঞা নির্ধারণ করবে? উদাহরণস্বরূপ, মৌলিক শিক্ষার পরিধি কি হবে? শুধুই পড়তে ও লিখতে পারা, নাকি কম্পিউটার কোডিং আর বেহালা বাজানো শেখাও? শুধু কি 6 বছরের প্রাথমিক শিক্ষা, নাকি পিএইচডি পর্যন্ত সবকিছু? আর স্বাস্থ্যসেবা 2050 সাল নাগাদ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি যদি বার্ধক্য প্রক্রিয়াকে বিলম্বিত এবং মানুষের আয়ও অনেকটা বৃদ্ধি করতে সক্ষম হয়, তাহলে নতুন সেই চিকিৎসা পদ্ধতি কি পৃথিবীর 1000 কোটি মানুষের জন্যই সহজলভ্য হবে, নাকি কেবল গুটি কয়েক বিলিনিয়ারদের জন্য? জৈব প্রযুক্তির কল্যাণে মা বাবা যদি তাদের সন্তানদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য উন্নত করতে সক্ষম হন, তাহলে কি সেটা মানুষের একটি মৌলিক চাহিদা হিসেবে বিবেচিত হবে, নাকি মানবজাতিকে আমরা বিভিন্ন জৈবিক গোত্রে বিভক্ত হয়ে যেতে দেখব, যেখানে বিত্তশালী অতি মানবেরা দরিদ্র হোমো সেপিয়েন্সদের চেয়ে বহুগুণ বেশি সক্ষমতা উপভোগ করবে? যেভাবে আপনি মানুষের মৌলিক চাহিদার সংজ্ঞা নির্ধারণ করতে চান না কেন,
একবার যখন আপনি প্রত্যেককে সেগুলো বিনামূল্যে দিতে শুরু করবেন, লোকে একসময় সেগুলোকে স্বাভাবিক বলেই ধরে নেবে এবং অনাবশ্যক বিলাসিতার জন্য তীব্র সামাজিক প্রতিযোগিতা ও রাজনৈতিক সংগ্রামের দিকে ঝুঁকে পড়বে। হোক সেটা স্বচালিত গাড়ি, ভার্চুয়াল রিয়েলিটি, পার্কে প্রবেশাধিকার বা জৈব প্রকৌশলের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। কিন্তু বেকার জনগোষ্ঠীর দখলে কোনো অর্থনৈতিক সম্পদ না থাকলে কখনো তাদের এই ধরনের বিলাসিতার সুযোগ আশা করা অসম্ভব বলেই মনে হয়। তাই টেনসেন্ট ব্যবস্থাপক ও গুগল শেয়ারহোল্ডারদের মতো ধনী এবং সর্বজনীন মৌলিক আয়ের উপর নির্ভরশীল দরিদ্রদের মাঝে ব্যবধান হয়তো কেবল বাড়তেই থাকবে না, বরং আসলে তা অতিক্রম্য হয়ে উঠতে পারে। 2050 সালে তাই কিছু সর্বজনীন সহায়তা প্রকল্প দরিদ্রদের বর্তমানের চেয়ে অধিকতর ভালো স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ দিলেও বৈশ্বিক অসমতা ও সামাজিক অবস্থান পরিবর্তনের সুযোগের অভাব সম্পর্কে তখনও তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। মানুষ মনে করবে পুরো ব্যবস্থাটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সরকার শুধু ধনীদের জন্যই কাজ করে এবং ভবিষ্যতে তাদের ও তাদের সন্তানদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। শুধু তৃপ্তি লাভের জন্যই হোমো সেপিয়েন্সের জন্ম নয়। মানুষের সুখ যতটা না বাস্তব অবস্থার উপর নির্ভর করে, তার চেয়ে বেশি করে তার নিজস্ব প্রত্যাশার উপর। যদিও প্রত্যাশা অবস্থার সাথে মানিয়ে নেয়, এমনকি অন্য মানুষের অবস্থার সাথেও। সবকিছুর উন্নতি ঘটলে প্রত্যাশাও ফুলে ফেঁপে ওঠে এবং ফলে অবস্থার নাটকীয় উন্নতিও আমাদের হয়তো আগের মতোই অতৃপ্ত করে তুলতে পারে। সর্বজনীন মৌলিক সহায়তা 2050 সালের মধ্যে গড়পড়তা মানুষের বস্তুগত অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্য নির্ধারণ করে থাকলে সেটি সফল হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। কিন্তু এটির উদ্দেশ্য যদি হয় মানুষকে মনোগতভাবে তার ভাগ্য নিয়ে আরও তৃপ্ত ও সামাজিক অসন্তোষ রোধ করা, তাহলে এটি ব্যর্থ হতে পারে। সত্যিকার অর্থে লক্ষ্য অর্জনের জন্য সর্বজনীন মৌলিক সহায়তার পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে ধর্মচর্চার মতো কিছু অর্থপূর্ণ সম্পূরক কাজেরও ব্যবস্থা রাখতে হবে। কর্মপরবর্তী বিশ্বে পরিতৃপ্ত জীবনযাপনের উপায় নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল পরীক্ষাটি হয়েছে সম্ভবত ইসরায়েলে। সেখানে প্রায় 50% চরম রক্ষণশীল ইহুদি পুরুষরা কখনো কাজ করেন না। তারা পবিত্র শাস্ত্র অধ্যয়ন ও ধর্মীয় আচার পালনে নিজেদের উৎসর্গ করে। তারা ও তাদের পরিবার কখনো অভুক্ত থাকে না। তার অন্যতম কারণ তাদের স্ত্রীরা প্রায়ই কাজ করে। তাছাড়া সরকার তাদের পর্যাপ্ত ভর্তুকি ও বিনামূল্যে সেবা প্রদান করে, যেন তাদের জীবনের মৌলিক চাহিদার ঘাটতি না থাকে। এটাই আপাতত সার্বজনীন মৌলিক সহায়তা। তারা দরিদ্র ও বেকার হওয়া সত্ত্বেও অনেক জরিপে দেখা গেছে এই চরম রক্ষণশীল ইহুদি পুরুষরা ইসরায়েলি সমাজের অন্য যে কোনো অংশের চেয়ে অনেক বেশি সুখী জীবনযাপন করে থাকেন। ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন ও আচার অনুষ্ঠানে গভীর তাৎপর্য খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের সাম্প্রদায়িক বন্ধনের শক্তি এটার কারণ। হয়তো ছোট একটা ঘর ভর্তি ইহুদি পুরুষের তালমুদ নিয়ে আলোচনা যতটা সুখ, ঘনিষ্ঠতা ও অন্তর্দৃষ্টি দিতে পারে, কঠোর পরিশ্রমী শ্রমিককে ঠাসা ঘামে ভেজা বিশাল পোশাক কারখানা ততটা পারে না। মূলত এই কর্মহীন দরিদ্র মানুষগুলোরই অবদানে ইসরায়েল জীবন নিয়ে সন্তুষ্টির উপর করা বৈশ্বিক জরিপগুলোতে সাধারণত উপরের দিকে অবস্থান করে। ধর্মনিরপেক্ষ ইসরায়েলিরা প্রায়শই তিক্ত অভিযোগ করেন যে চরম রক্ষণশীলরা সমাজে তেমন অবদান রাখেন না ও অন্যদের কঠোর শ্রমে জীবন ধারণ করেন। ধর্মনিরপেক্ষ ইসরায়েলিদের মতে চরম রক্ষণশীল জীবনধারা দীর্ঘস্থায়ী হতে পারে না, বিশেষ করে যেহেতু চরম রক্ষণশীল পরিবারগুলোতে গড়ে 60টি করে সন্তান রয়েছে। একটা সময় পার করে রাষ্ট্রের পক্ষে এত বিশাল সংখ্যক বেকার লোকজনের ভরণ পোষণ করা সম্ভব হয়ে উঠবে না এবং চরম রক্ষণশীলদের কাজে ফিরে যেতে হবে। তবে এর ঠিক উল্টোটাও ঘটতে পারে। রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে চাকরির বাজার থেকে হটিয়ে দিলে চরম রক্ষণশীল ইহুদিদের হয়তো অতীতের ফসলি হিসেবে না দেখে বরং ভবিষ্যতের মডেল হিসেবে দেখা হতে পারে। এমন নয় যে প্রত্যেকেই রক্ষণশীল ইহুদি হয়ে ইয়েশিভাদের কাছে তালমুদ পাঠ করতে যাবে, কিন্তু মানুষের জীবনে তাৎপর্য ও সহমর্মিতার পিপাসা হয়তো একটা কাজের জন্য হাহাকারকে আড়াল করে দেবে।
যদি আমরা একটি সর্বজনীন অর্থনৈতিক সুরক্ষা জালের সাথে শক্তিশালী সামাজিক বন্ধন ও অর্থপূর্ণ সম্পূরক কাজের সমন্বয় ঘটাতে পারি, তাহলে অ্যালগরিদমের কাছে কাজ হারানোটা আমাদের জন্য আসলে একটা আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু নিজেদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা যথেষ্ট ভয়ঙ্কর এক দৃশ্যকল্প। গবেষণাকারত্বের বিপদ সত্ত্বেও যেটা নিয়ে আমাদের আরও বেশি উদ্বিগ্ন হওয়া প্রয়োজন তা হল মানুষের কাছ থেকে কর্তৃত্বের হাতছাড়া হয়ে অ্যালগরিদমের কাছে চলে যাওয়া, যেটা হয়তো উদারনৈতিক গল্পে অবশিষ্ট বিশ্বাসটুকুও ধ্বংস করে দিয়ে ডিজিটাল একনায়কতন্ত্রের উত্থানের পথ উন্মুক্ত করে দিতে পারে।